তো হে গাইস, দিস ইজ সায়ন্তন। তো আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করব, দ্য স্টার্টিং স্ট্র্যাটেজি ফর ক্লাস 10। ব্যাপারটা কি হয়, যখন আমরা ক্লাস 10 উঠি, যে মোটিভেশান নিয়ে আমরা স্টার্ট করি, সেই মোটিভেশানটা আমরা ধরে রাখতে পারি না। ফলে সেক্ষেত্রে আমাদের যে পরীক্ষাগুলো হয়, ক্লাস টেস্ট হতে পারে, ফার্স্ট টার্ম হতে পারে, যে পরীক্ষাগুলো হয় সেভাবে আমরা ফল পাই না, যে আশা নিয়ে আমরা পরীক্ষা দিতে বসি। তো আমার মনে হয় আমি যে স্ট্র্যাটেজিটা বানিয়েছি সেটা তোমাদের নিশ্চয়ই সাহায্য করবে। দেখো, তার আগে একটা খাতা সামনে ফেলে নাও এবং খাতা পেন নিয়ে নাও। যেটা বলছি, যেটা তোমার মনে হচ্ছে যেটা দরকার নোট করে রাখতে পারো। চলো স্টার্ট করি, কথা না বাড়ি। ক্লাস 10-এ 7টা সাবজেক্ট কী কী? বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি। ঠিক? এই যে 7টা সাবজেক্ট, তার সঙ্গে আমি কম্বাইন করে এই 7টা পয়েন্ট বানিয়েছি। এই 7টা পয়েন্টের মধ্যে কিছু কিছু পয়েন্ট যেটা সব সাবজেক্টের ক্ষেত্রে একই, আবার কিছু কিছু পয়েন্ট আমি সাবজেক্ট বেসিসে আলোচনা করব। ঠিক? চল সময় নষ্ট না করে স্টার্ট করি। প্রথম আছে শর্ট কোশ্চেন। যদি বাংলার ক্ষেত্রে ধরি, তোমাকে শর্ট কোশ্চেনের জন্য টেক্সট খুব ভালো করে পড়তে হবে। তুমি যদি টেক্সটটাকে ভালো করে আয়ত্ত করে নাও, তো সেক্ষেত্রে তোমার শর্ট কোশ্চেন বাংলার ক্ষেত্রে আটকানো অসম্ভব। ইংলিশের ক্ষেত্রেও সেম, টেক্সট মেন বেসিসে তোমাকে কমপ্লিট করতে হবে, একদম নিজের মতো একদম আয়ত্ত করে নিতে হবে। শর্ট কোশ্চেন তাহলে এই দুটো ক্ষেত্রে কোনোভাবে আটকাবে না। ক্লিয়ার? এবার আসি ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে শর্ট কোশ্চেন বেশিরভাগই নিউমেরিক্যালের উপরে আসে। তো সেক্ষেত্রে তোমাকে তো অনুশীলনী খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং অনেক ভ্যারাইটির অঙ্ক করতে হবে, দিলে শর্ট কোশ্চেন তোমার আটকাবে না। এছাড়া অনুশীলনী স্টার্টের আগে কিছু অংশ যেটা চ্যাপ্টার সম্পর্কে তোমাকে বোঝানোর জন্য দেওয়া থাকে, সেই অংশটাও তোমাকে নিখুঁতভাবে নিয়ে নিতে হবে, যাতে সেখান থেকে যদি কোনো কোশ্চেন দেয় তাহলে না আটকায়। গেল ম্যাথমেটিক্স। লাইফ সায়েন্স। তো লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমাকে তো টেক্সট তো মেন বেসিসে ক্লিয়ার করতে হবে, একদম আয়ত্ত করে দিতে হবে। তাছাড়া বিভিন্ন কোশ্চেন বুক থেকে যেগুলো আউট নলেজ কোশ্চেন, লাইফ সায়েন্সের ক্ষেত্রে একটু নলেজ বেশি, ডাইরেক্ট কোশ্চেন পেতে হলে যদি তোমার মনে হয় যে এটা ডাইরেক্ট কোশ্চেন আসবে, তার জন্য তোমাকে কিছু প্র্যাকটিস করতে হবে। অনেক সালের কোশ্চেন দেখছি, কোশ্চেন তোমাকে সহজ দেবে, লাইফ সায়েন্সের ক্ষেত্রে কোশ্চেন তোমাকে সহজ দেবে, কিন্তু কি একটু ঘুরিয়ে দেবে। তার জন্য তোমাকে বই তো ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে, তাছাড়া অনেক কোশ্চেন বুক থেকে তোমার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। গেল লাইফ সায়েন্স। এলো ফিজিক্যাল সায়েন্স। তো ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কি হয়, যে কোশ্চেনগুলো দেয় একটু আপার লেভেলের কোশ্চেন দেয়, টেক্সট বইয়ের ভেতর থেকেই দেয়। তার জন্য তোমাকে টেক্সট বইয়ের অনুশীলনী এবং বিভিন্ন কোশ্চেন বুক তো প্র্যাকটিস করতে হবেই হবে। সেকেন্ড যেটা তোমার কর্তব্য, তোমাকে নিজে থেকে যাতে সলভিং মানে প্রবলেম সলভিং পাওয়ারটা বাড়াতে হবে, দিলে তোমার ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তোমাকে টেক্সট বই ভালো মতন পড়তে হবে, যে অনুশীলন আছে সেটা ভালোভাবে সলভ করতে হবে। তাছাড়াও অনেক কোশ্চেন বুক পাওয়া যায়, সেই কোশ্চেন বুকগুলোকে একদম একের পর এক সব কোশ্চেন জন্য প্র্যাকটিস করে যেতে হবে, যাতে তোমার প্রবলেম সলভিং পাওয়ারটা বাড়ে। বোঝা গেল? গেল ফিজিক্যাল সায়েন্স। জিওগ্রাফি। জিওগ্রাফির ক্ষেত্রে প্রথমেই বলবো, টেক্সটও তোমাকে খুব ভালো করে নিতে হবে, দরকার হলে 2-3টা বই কম্বাইন করে পড়তে পারো। হ্যাঁ, আরও একটা কথা, লাইফ সায়েন্সের ক্ষেত্রেও 2-3টা বই কম্বাইন করে পড়লে তোমার যে নলেজটা আরও বেশি ডেভেলপ হবে। তো সেক্ষেত্রে তোমার নলেজ বেসিস যে কোশ্চেনগুলো সলভ করতে সুবিধা হবে। জিওগ্রাফির ক্ষেত্রেও সেম, 2-3টা বই যখন তুমি ব্যবহার করবে, কম্বাইন করে যখন পড়বে, তখন তোমার অনেক কোশ্চেন জানা হবে। তাছাড়া তুমি অনেক কোশ্চেন বুকের অনেক কোশ্চেন প্র্যাকটিস করবে, দিলে সুবিধা হবে। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাছাড়া জিওগ্রাফিতে আরও একটা জিনিস আছে, যেটা হচ্ছে ম্যাপ। ম্যাপ পরীক্ষায় 10 নম্বর আসে। এই 10 নম্বরটা তুমি যদি সঠিকভাবে চিহ্নিত না করো ম্যাপে, তাহলে তোমার 10 নম্বর যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তার জন্য তোমাকে ম্যাপ পাই টু পাই প্র্যাকটিস করতে হবে। ঠিক? ধরো বন্দর, সেটাও কিছু করতে হবে। কৃষি, সব কিছু যাতে বুকলেটের মধ্যে, যে এইসব কৃষির এইসব ম্যাপগুলো আমাকে প্র্যাকটিস করতে হবে, লিখে নিলে। তারপর ধরো বন্দরের এইসব বন্দরগুলো প্র্যাকটিস করতে হবে, লিখে নিলে। তো এইভাবে লিখে লিখে মানে কমপ্লিট করে একটা একটা করে একটা একটা অধ্যায় অনুযায়ী
লিখে রেখে ম্যাপগুলো প্র্যাকটিস করতে হবে, দিলে 10 নাম্বারটা খুব সহজেই পাওয়া যায়। সেক্ষেত্রে জিওগ্রাফির ক্ষেত্রে বলো, হিস্ট্রি টেক্সট বই প্রথম, কোশ্চেন বুক সবার ক্ষেত্রে যেটা সেটাই, হিস্ট্রির ক্ষেত্রে সেই সেম, টেক্সট বুক তোমাকে 2-3টা বই কম্বাইন করে পড়তে পারো, আর কোশ্চেন বুকে প্রচুর কোশ্চেন। হ্যাঁ, হিস্ট্রিতেও ম্যাপ আছে, সেক্ষেত্রে ম্যাপগুলো অনেক অজানা আছে, কিন্তু যদি তুই প্র্যাকটিস করতে থাকো, কারণ হিস্ট্রি তো অনেক বড় সিলেবাস, তো সেক্ষেত্রে তোমাকে হিস্ট্রি যদি ম্যাপ সলভ করতে চাও তাহলে তোমাকে অনেক ম্যাপ প্র্যাকটিস করতে হবে। তাছাড়া ম্যাপে তুমি যদি দুটো করো, বাকি শর্ট কোশ্চেন দিয়ে পূরণ করা যায়, কিন্তু দুটো তোমাকে তো করতে হবে, তার জন্য একটু ম্যাপ প্র্যাকটিস করতে হবে। তো সেই জন্য একটু দেখে শুনে হিস্ট্রির ম্যাপগুলো প্র্যাকটিস করতে হবে। গেল শর্ট কোশ্চেনের বার, এবার যেটা আসবে সেটা হচ্ছে এক্সারসাইজ বুক। তুমি কি পরীক্ষায় ভালো করবে কি না তা নির্ভর করবে তোমার নোটের উপর। ক্লাসে যেটা সারাদিন পড়া হয়, সারা ক্লাস ধরে যেটা পড়ানো হয়, সেটা যদি তুমি ভালো মতো নোট করে রাখতে পারো তাহলে তুমি পরীক্ষার আগে সেটা পড়তে পারবে, এবং তার বেসিসে যদি কোনো কোশ্চেন আসে তাহলে তুমি সেটা সলভ করতে পারবে, নাহলে নয়। তার জন্য এক্সারসাইজ বুকের উপর জোর দিতে হবে। সেই জন্য আমি আমার নিজের মতো সাবজেক্ট ওয়াইজ কিছু এক্সারসাইজ বুকের তালিকা নিজের মতো চার্ট তৈরি করেছি, সেটা তোমাদেরকে জানাই। তার আগে তুমি দেখে নাও 1 স্টার 2 স্টার আমি এখানেও লিখেছি, এখানে 1 স্টার বলতে বাংলা, এইভাবেই 2 স্টার বলতে ইংরেজি, মানে ইংলিশ। তো আমি সেভাবেই বোঝানোর জন্য, জায়গা কম তো কিছু মনে করার দরকার নেই। তো 1 স্টার মানে বাংলা। তো বাংলার জন্য তোমাকে খাতা করতে হবে 3টা। কিসের জন্য? একটা হচ্ছে টেক্সটের লং কোশ্চেন, শর্ট কোশ্চেন, সেটার জন্য। ব্যাকরণের জন্য তোমাকে একটা খাতা করতে হবে, ব্যাকরণ প্র্যাকটিস এবং লিখে রাখার জন্য, যে স্যার যেটা বলছে ওটার জন্য তোমাকে একটা খাতা তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে প্রবন্ধের জন্য তোমাকে একটা খাতা তৈরি করতে হবে। সেক্ষেত্রে তুমি নিজের মতো কিছু প্রবন্ধ লিখতে পারো, বা প্রবন্ধের কিছু রুল লিখে রাখতে পারো, যে কিছু কিছু সেন্টেন্স হয় না যেটা যে প্রবন্ধে আসুক না কেন সেই টাইপের, সেই সেন্টেন্সগুলো তুমি এক জায়গায় রাখতে পারো। সেক্ষেত্রে আমি বলতে চাইছি 3টা খাতা করলে তোমার সুবিধা। ইংলিশের ক্ষেত্রেও সেম, টেক্সটের জন্য একটা, গ্রামারের জন্য একটা, রাইটিংয়ের জন্য একটা। আর রাইটিং নিজেকে লেখা প্র্যাকটিস করতে হবে। আর তুমি যদি নিজে লেখা না প্র্যাকটিস করে বলবে কত মুখস্থ করবে, 10টা 20টা যদি না পড়ে কি হবে, তোমার 10 নাম্বার যাবে, 20 নাম্বার যেতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাকে রাইটিং নিজেকে লেখা প্র্যাকটিস করতে হবে, সেই জন্য একটা খাতা তৈরি করবে এবং চেষ্টা করবে যাতে নিজে থেকে লিখতে পারো। দরকার হলে স্যারের সাহায্য তো নিতেই হয় স্যারের, আর তো কোনো তুমি এর কোনো আলাদা কোনো স্টেপ নেই, স্যারের সাহায্য নাও এবং নিজে থেকে গ্রামার বই, কেন অনেক রাইটিং লেখো, প্র্যাকটিস করো, দিলে রাইটিং তোমার ক্লিয়ার হয়ে যাবে। এর ক্ষেত্রেও তোমাকে 3টা খাতা বানাতে হবে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমাকে 5টা খাতা বানাতে হবে। পাটিগণিতের জন্য একটা, বীজগণিতের জন্য একটা, ত্রিকোণমিতির জন্য একটা, পরিমিতির জন্য একটা, আর জ্যামিতির জন্য একটা। কারণ কি, যখন চ্যাপ্টার ওয়াইজ তোমাকে স্যার করাবেন, চ্যাপ্টার ওয়াইজ তোমাকেও করতে হবে। তুমি যদি একটা খাতায় কিছু 2 পেজ পাটিগণিত করলে, তারপর 2 পেজ বীজগণিত করলে, আমি এটা বলার সাথে সাথে তোমরা কি ভুল করতে চাও, ভুল করতে চলেছো, আমি সেটা বলছি। 2 পেজ পাটিগণিত করলে, 2 পেজ বীজগণিত করলে, এবার তোমার এরকম চাপিয়ে অগোছলো ভাবে খাতা তৈরি হচ্ছে। সমস্যাটা এখন হবে না, সমস্যাটা হবে সেই দিন যেদিন তুমি পেছনে এসে পরীক্ষার দিন বইয়ের সামনে থেকে যেদিন প্র্যাকটিস করা শুরু করবে। তুমি একটা চ্যাপ্টার ধরলে, ধরো সরল সুদ কষা, তুমি যেহেতু একটা খাতা করেছো, সরল সুদ কষা কি হবে, 5টা অঙ্ক 2 পেজে করা আছে, তারপরে দেখছো ভেদের কিছু অঙ্ক করা আছে, তারপরে দেখছো হাইট অ্যান্ড ডিস্টেন্সের কিছু অঙ্ক করা আছে। তুমি যখন প্র্যাকটিস করতে যে রিদিম যদি না পাও, তোমার প্র্যাকটিসের মনোযোগটাও সেরকম বাড়বে না। আমি সেই জন্য তোমাকে বললাম এখানে তোমাকে 5টা খাতা করে রাখতে, তোমার সুবিধা হবে। যখন তুমি প্র্যাকটিস করতে তোমাকে খুঁজতে না, খুব সহজেই খুঁজে নিতে পারবে। চলো তারপরে আসি, তাছাড়া 5টা খাতা এর জন্য। লাইফ সায়েন্স, তো লাইফ সায়েন্সের জন্য টেক্সট কেন লিখেছি, টেক্সটের ওপর যদি তুমি বেস করে পড়াশোনা করো, তোমার সেক্ষেত্রে একটা খাতা লাগবে। ঠিক, যদি টেক্সটের উপর বেস করে পড়াশোনা করো, আর তুমি যদি মনে করো নোটের উপর বেস করে পড়াশোনা করছো, তাহলে তোমার সেক্ষেত্রে 4টা অথবা 5টা খাতা লেগে যাবে। বুঝলে, আমার মনে হয় টেক্সট তোমাকে যেহেতু ভালো করে পড়তে হচ্ছে, তাই টেক্সটের উপর জোর করেই পড়াশোনা করা দরকার।
তা সেক্ষেত্রে তোমার 2-4টা লং কোশ্চেন তোমাকে নোট করতে হবে। কিন্তু লাইফ সায়েন্সে এত বড় লং কোশ্চেন লিখতে হয় না যে তোমাকে অনেক বড় বড় নোট তৈরি করতে হবে। তবে সেটা স্যারের উপর নির্ভর করে যে কোন স্যার কীভাবে পড়ান। কোনো স্যার আছেন যিনারা তোমাকে টেক্সটের উপর নির্ভর করে পড়িয়ে দেবেন, ঠিক। আবার কোনো স্যার আছেন যেটা তোমাকে বই কম খুলতে হবে, তোমার নোটে সব কিছু তুলে দেবেন। ফলে কি সুবিধা হয় সেটা, সেক্ষেত্রে তোমার সুবিধা, তোমাকে বই বেশি হালটাতে হবে না। তুমি নোটের উপর বেস করে 5টা খাতা হোক 6টা খাতা হোক, নোটের উপর বেস করে তুমি পড়াশোনা করে গেলে ওটা একটা লিমিটেশন থাকে, তো পড়তেও সুবিধা হয়। কিন্তু তুমি যখন বই করবে সেক্ষেত্রে তোমার নলেজও ডেভেলপ হবে, যেরকম লিমিটেশনটা সেখানে হয়তো নেই কিন্তু নলেজ ডেভেলপ হবে। খাতা হলে একটা লিমিটেশন চলে আসে, তো তখন বইয়ের দিকে আর যেতে যাওয়া যায় না, মানে এতটা বই খুলি না আমরা। তো দুটোই ভালো, সেটা তোমার উপর নির্ভর করে এবং তুমি যে স্যারের কাছে পড়াশোনা করো ওই স্যারের উপর নির্ভর করে যে স্যার বই বেসিসে পড়ান না নোট বেসিসে পড়ান। চল, এটা হলো লাইফ সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে তোমাকে দুটো খাতা বানাতে হবে, একটা হচ্ছে ফিজিক্সের জন্য, একটা হচ্ছে কেমিস্ট্রির জন্য। কেমিস্ট্রি পার্টটা যেহেতু অনেকটা কমই থাকে সেক্ষেত্রে তোমার ছোটো খাতা বা একটা কম পেজের খাতা বানালে চলবে। কিন্তু ফিজিক্স তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে, সেক্ষেত্রে একটা মোটা খাতা বানালেই দরকার। তাই ফিজিক্যাল সায়েন্সের জন্য দুটো খাতা বানাতে হবে, একটা হচ্ছে ফিজিক্স পার্টের জন্য, একটা হচ্ছে কেমিস্ট্রি পার্টের জন্য। সেম তুমি যদি একটা খাতায় সব করবে বলে গুলিয়ে যাবে, পড়তে অসুবিধা। যেটা আমি তোমাকে প্রথমেই আলোচনা করলাম, জিওগ্রাফি। তো জিওগ্রাফির দুটো অংশ, একটা হচ্ছে ভৌগোলিক, একটা হচ্ছে অর্থনৈতিক। তো ভৌগোলিক অর্থনৈতিক যেহেতু, তাই সেক্ষেত্রে তোমাকে দুটো খাতা বানাতে হবে। ক্লিয়ার? একই ফিজিক্যাল সায়েন্সের জন্য যেটা বলেছি, জিওগ্রাফির জন্য সেটা একই। তা হিস্ট্রির জন্য তোমাকে একটা খাতা বানালেই কমপ্লিট। কারণ হিস্ট্রি যেহেতু স্যার একটাই পড়াবে, যদি দুটো স্যার হয় তাহলে তোমার সেক্ষেত্রে দুটো খাতা বানালেই সুবিধা। কারণ তুমি যখন একটা খাতাই বানাবে সব কিছু, এ স্যার লিখবে সে স্যার লিখবে, তখন চ্যাপ্টার ওয়াইজ তুমি মেনটেন করতে পারবে না। তোমাকে চ্যাপ্টার ওয়াইজ গুছিয়ে রাখতে হবে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, ম্যাথমেটিক্স হতে পারে, লাইফ সায়েন্স হতে পারে, ফিজিক্যাল সায়েন্স হতে পারে, জিওগ্রাফি হতে পারে, হিস্ট্রি হতে পারে। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ খাতাতে ডিভাইড করে লিখে রাখতে হবে, যে তুমি এই চ্যাপ্টারটা পড়ার সময় পরে খাতাটা পড়ে নিতে পারো। সেক্ষেত্রে তোমার মেমোরাইজ করার ক্ষমতা বাড়বে, মনে রাখতে পারবে যে হ্যাঁ, তুমি যদি কিছু মনে রাখতে না পারো, তুমি চোখ বন্ধ করলে মনে করবে হ্যাঁ খাতার এই অংশটাই আছে, এই অংশটা আছে। যখন এই অংশটা বেশি জোর দেবে হয়তো মনে রাখতে পারে, মনে পড়ে যেতে পারে, পরীক্ষা হলের কথা বলছি। তো এই জন্য খাতাটাকে সুন্দর করে গুছিয়ে রাখা দরকার। গেল সিক্স রেগুলারিটি আর কম্পিটিটিভ, দুটো জিনিস প্রায় সেম। রেগুলারিটি বলতে কি বলছি, ধরো অনেক স্টুডেন্ট আছে যারা কোচিং বেসিসে পড়াশোনা করে, অনেক স্টুডেন্ট আছে যারা স্কুল বেসিসে পড়াশোনা করে। তবে ক্লাস 10-এর জন্য কোচিং বেসিসে পড়াশোনা করা এতটাও ভালো না আমার যেটা মনে হয়। কারণ স্কুলেই তুমি পড়াশোনা প্রায় কমপ্লিট হয়ে যাও, কিন্তু তারপরে তুমি যদি কোচিং নিতে চাও ঠিক আছে, কোচিং নাও, আমি সেটা বলছি না। কিন্তু তুমি যদি বলবে যে আমি স্কুল করবো না, শুধু কোচিং নিয়ে করবো, সেটা উচিত না। তুমি স্কুলও করো এবং কোচিং, সেটা তোমার উপর নির্ভর করে, কোচিংও করো। তো সেই জন্য বলছি তুমি কোচিং করো আর স্কুল করো, তো দুটোই করছো। তোমাকে স্কুলে যেরকম ডেলি রেগুলারিটি রাখতে হবে, সেভাবে কোচিংয়ে তোমাকে রেগুলারিটি রাখতে হবে। সেক্ষেত্রে তোমার সুবিধা এবং তোমার পড়াশোনার ক্ষেত্রে ভালো প্রভাব দেবে। কমপ্লিট ডে বাই ডে। ধরো তোমার স্কুলেই প্রথম চ্যাপ্টার পড়া হচ্ছে, সেই চ্যাপ্টারটা তোমাকে যেই দিন পড়ানো হয়েছে সেই দিন তোমাকে একবার চোখ মেলে নিতে হবে। নাহলে তুমি যখন আবার 5 দিন পর সেই সাবজেক্টটা আসবে রুটিনে, তুমি যখন পড়বে তোমার তখন নতুন নতুন লাগবে। সেই জন্য যেই দিন তোমাকে পড়ানো হয়েছে সেই দিন যদি একবার দেখে নাও তোমার সুবিধা হবে। তোমার পরে যখন 5 দিন পর খুলবে, হ্যাঁ একবার দেখেছিলাম যখন, মেমোরি খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক না? এই জন্য কমপ্লিট ডে বাই ডে। আজকের বিষয় আজকে একবার দেখে নাও, বলছি না যে টোটাল মুখস্থ করে নাও, একবার দেখে নাও, সেটা সুবিধা করবে, ঠিক? তো কমপ্লিট ডে বাই ডে স্কুলের পড়া হতে পারে, ওটা কোচিংয়ের পড়া হতে পারে, দুটোই। কোশ্চেন চেক অ্যান্ড প্র্যাকটিস। ধরো একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, ওটা ফিজিক্যাল সায়েন্স হতে পারে, লাইফ সায়েন্স হতে পারে, যে কোনো সাবজেক্ট। একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, তুমি কী করবে? অনেক কোশ্চেন বুক পাওয়া যায়, তো সেই কোশ্চেন বুকে প্রথম থেকে কোশ্চেনগুলো দেখে গেলে, সেই চ্যাপ্টারের উপরে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা কোশ্চেন বুকে থাকে, তো প্রথম থেকে দেখে গেলে, দেখলে 5 নম্বর কোশ্চেনটা তোমার জানা নেই, যে এই ব্যাপারে কোনো কিছু পড়িনি এখন পর্যন্ত চ্যাপ্টারে, তখন তুমি কি যে ওই কোশ্চেনের বিষয়টা ওই চ্যাপ্টারে কোথায় আছে আমি একবার দেখবো, পাল্টাচ্ছ দেখলে হ্যাঁ এইখানটা আছে, তুমি আন্ডারলাইন করে দিলে, তোমার যে এই অজানা কোশ্চেনের যে অংশটা তুমি দেখে নিলে, সেটা দেখার সঙ্গে সঙ্গে বাকি অংশগুলো তুমি দেখে নিলে, ফলে আর চ্যাপ্টারের কোনো অংশ তোমার বাদ যাবে না। ক্লিয়ার?
তো এই জন্য আমি বলছি কোশ্চেন চেক অ্যান্ড প্র্যাকটিস। তোমার চেক করতে করতে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে, বোঝা গেল? তাহলে চ্যাপ্টারটা তোমার একদম আয়ত্ত হয়ে যাবে, কোনো কোশ্চেন বাকি থাকবে না, কোনো পোর্শনও তোমার বাকি থাকবে না। তার মধ্যে কিছু কিছু সিলেবাসের বাইরে প্রশ্ন থাকে, সেগুলো যদি নিহাতি না হয় স্যারকে দেখাবে, এবার স্যার যদি বলে করতে করবে, না করলে না, বললে না, ঠিক আছে। চল তারপর যে এক্সাম দ্য চ্যাপ্টার, মানে কি, ধরো একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, সেই চ্যাপ্টারের উপর তুমি পরীক্ষা দিলে তোমার সেটা তুমি যে কতটা আয়ত্ত করতে পারছো সেটা জানতে পারবে। আবার যখন স্যার তোমার খাতা চেক করবে যে হ্যাঁ এই অংশটা মানে এই কিছু অংশ আর একটু যোগ করলে ভালো হতো, বা এই অংশটা না লিখলে আরও কোশ্চেনটা ভালো, উত্তরটা ভালো গিয়ে দাঁড়াতো, বা এই পোর্শনে এই ছবিটা দিলে আরও ভালো লাগতো, ফলে তোমার সেক্ষেত্রে তোমার পরীক্ষার যে মনোযোগিতাটা আরও বেড়ে যাবে। তো তাই জন্য আমি বলেছি এক্সাম দ্য চ্যাপ্টার, তুমি সেখানে পরীক্ষা দিতে পারো। রিভিশন, প্রথম এই যে 7টা পয়েন্টের মধ্যে 6টা পয়েন্ট তুমি তো করলে ঠিক, তুমি যদি 7 নম্বর পয়েন্টটা না করো না, তাহলে এই 7টা পয়েন্টের কোনো মানে হয় না। ঠিক কেন বলছি? তুমি 6টা পয়েন্ট সব কিছু দিলে, একটা সপ্তাহ পর তুমি সব কিছু করলে, তুমি যদি সব কিছুকে আরেকবার রিভিশন না নিয়ে করে নাও না, 2 সপ্তাহ পর ভুলে যাবে। তাই আমি এই পয়েন্টটাকে লাস্টে রেখেছি, কারণ এটা খুব জরুরি, রিভিশনটা। তুমি যদি রিভিশন না করো কোনো লাভ দেবে না। একটা চ্যাপ্টার কমপ্লিট, আমি রিভিশনটা কীরকম করতে হবে সেটা জানিয়ে দিচ্ছি। ধরো একটা চ্যাপ্টার কমপ্লিট হলো এই সপ্তাহে, তুমি কী করলে, রবিবার দিন টোটালটা একবার দেখে নিলে, ঠিক? টোটালটা যখন দেখে নিলে কমপ্লিট হলো তোমার, আচ্ছা এটা বন্ধ রাখো। তারপরে সপ্তাহে একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, নতুন চ্যাপ্টার কমপ্লিট হলো, কী করবে, যেটা কমপ্লিট হয়েছিল সেটাকে একবার জাস্ট চোখ বলে না, বলছি না যে পাই টু পাই যেরকম আগের মতো মুখস্থ করেছিল, মুখস্থ করতে হবে না, মুখস্থ তোমার হয়ে যাচ্ছে, তুমি জাস্ট একবার চোখ বুলিয়ে নিবে, তোমার স্মৃতিচারণ হয়নি, এটাকে ছাড়লে। কিন্তু যেটা নতুন চ্যাপ্টার হয়েছে সেটাকে ভালোভাবে তোমাকে করে নিতে হবে, বুঝে গেছে? তো এইভাবে পরপর ক্রমশ ক্রমশ যাতে চলতে থাকে, যাতে তোমার মেমোরাইজ যে ক্ষমতাটা খুব বেড়ে যাবে, অনেক দিন মনে থাকতে পারবে ওই পোর্শনটা, ঠিক আছে? তো এই ছিল আমার স্ট্র্যাটেজি। তো আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাও, আর যদি চাও যে এরপরে কী পেতে চাও আমার কাছ থেকে, কোন বিষয় জানতে চাও, সেটা তোমরা জানাতে পারো কমেন্ট সেকশানে। আর হ্যাঁ, তোমার মনে হচ্ছে যে তোমার দাদা টেনে পড়ে বা তোমার ভাই টেনে পড়ে, তো এটা তোমার তাদেরকে শেয়ার করতে পারো। হ্যাঁ, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, এটার যে নোটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইনস্টাগ্রাম লিঙ্কের মাধ্যমে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। চলো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।